সবশেষে তারা পৌঁছে এক বিশাল কক্ষে। মাঝখানে কোষ্ঠীপাথরের এক রাজসিংহাসন, তার নিচে সোনার মুকুট, রত্নখচিত তরবারি, প্রাচীন স্ক্রল। কিন্তু স্ক্রল স্পর্শ করতেই কক্ষ কাঁপতে শুরু করে। ক্রাউন ছুটে আসে, তরবারি তুলে নিয়ে বলে, এখন এটা আমার। কিন্তু স্ক্রল পড়ে আয়েশা চিৎকার করে, এটা অভিশপ্ত, যার হাতে যাবে সে চিরশত্রুতে পরিণত হবে। গুপ্তধনের কক্ষ যেন যুদ্ধে ময়দানে পরিণত হয়েছে। চারদিকে আলো ঝলসে উঠছে। দেয়ালে আঁকা প্রতিটি প্রতিমা যেন জেগে উঠেছে। ক্রাউন প্রথমেই আক্রমণ করে, রত্নখচিত তরবারি তুলে আরহুমের দিকে ধেয়ে আসে। কিন্তু আরহুম তার বাঁশের লাঠি দিয়ে সেটি ঠেকিয়ে দেয়। আঘাতের তীব্রতায় দুজনেই ছিটকে পড়ে যায় পাথরের মেঝেতে। এই সময়ে আয়ান স্ক্রোলটা দেখে বুঝে ফেলে যে ঘরের কোণে একটি ফাঁদ সক্রিয় করার মেকানিজম রয়েছে। সে চটপট ছুটে যায়। কয়েকটি পাথরের খোপ টিপতেই দেয়াল থেকে বেরিয়ে আসে লোহার কাঁটা আর আগুনের গোলা ছোঁড়া যন্ত্র। ডাক হান্টারদের একজন সেই ফাঁদে পড়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যায়। আয়েশা স্ক্রোলের আরেকটি অংশ পড়ে চিৎকার করে ওঠে। এই কক্ষে কোনো ব্যক্তি যদি লোভে পড়ে ধন ছোঁয়ে, তবে অভিশাপ সক্রিয় হয়। আয়মান কাঁপা হাতে দেয়াল ঘেঁষে ঘুরে দাঁড়িয়ে বলে, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ওদের থামানো সম্ভব। বিম্ব ক্রাউনের ওপর লাফিয়ে পড়ে তার হাত থেকে তরবারি ছিটকে ফেলে দেয়। সেই ফাঁকে আরহুম আর আয়ান একসঙ্গে ক্রাউনকে ঠেলে দেয় পাথরের স্তম্ভের দিকে। স্তম্ভে আঘাত লাগতেই বিদ্যুতের মতো কক্ষ কাঁপতে থাকে। ডাক হান্টারদের অধিকাংশ ফাঁদে আটকে যায়। কেউ বা পালানোর পথ খুঁজতে গিয়ে নিজেরাই আরও গভীর অন্ধকারে হারিয়ে যায়। যখন চার বন্ধু কক্ষের মাঝখানে দাঁড়ায়, তখন কক্ষটা ধীরে ধীরে শান্ত হয়। স্ক্রোল একবার নিজে থেকেই বাতাসে ভেসে উঠে তাদের পায়ের কাছে নেমে আসে। তারা জানত, এই স্ক্রোল এখন শুধুই কাগজ নয়, এটি একটি দায়িত্ব, একটি প্রতিশ্রুতি। গুপ্তধন আমাদের নয়, বলল আয়েশা ধীরে, আমরা শুধু প্রহরী। আরহুম মাথা নেড়ে বলল, সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্যে, হয়তো তখনই